আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর অর্থনীতির দ্বিতীয় অধ্যায় নিয়ে। এই অধ্যায়ের নামটি হচ্ছে অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণা সমূহ। আমরা যখন অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণা সমূহগুলো জানবো, তখন এগুলি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই বিষয়গুলো আমরা না জানলে ভালো করে বুঝতে পারবো না। চলো আমরা স্লাইডের মাধ্যমে দেখি আমাদের পরবর্তী বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। অর্থনীতি নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণা সমূহ নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আমরা দেখে নিই, প্রথমে আমরা এই অধ্যায় কি কি নিয়ে আলোচনা করব। অর্থনৈতিক সম্পদ, দ্রব্য, সুযোগ ব্যয় ও চয়ন, আয় সঞ্চয় ও বিনিয়োগ, অর্থনৈতিক কার্যাবলী ও অ-অর্থনৈতিক কার্যাবলী, বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলী, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব অর্থনৈতিক সম্পদ। অর্থনীতিতে সম্পদ হতে হলে সেই সকল দ্রব্য বা সেবা যেগুলো পেতে হলে অর্থ ব্যয় করতে হয়। অর্থাৎ অর্থনীতিতে সম্পদ বলতে সব কিছুকে বোঝায় না। যেই দ্রব্য বা যেই বস্তুগত দ্রব্য বা অবস্তুগত দ্রব্য পেতে হলে আমাদেরকে অর্থ ব্যয় করতে হয়, তাকেই সম্পদ বলা হয়। অর্থনীতিতে কোনো কিছুকে সম্পদ বলতে হলে তার চারটি বৈশিষ্ট্য থাকতে হয়। অর্থনীতিতে কোনো কিছুকে সম্পদ বলতে হলে তার চারটি বৈশিষ্ট্য থাকতে হয়। চলো আমরা বৈশিষ্ট্যগুলো দেখে দিই। উপযোগ, স্বল্পতা, হস্তান্তরযোগ্যতা, বাহ্যিকতা। তো চলো আমরা বিস্তারিত আলোচনা করি। উপযোগ কি? উপযোগ বলতে বোঝায় কোনো দ্রব্যের মানুষের অভাব মেটানোর ক্ষমতা। কোনো দ্রব্য সম্পদ হতে হলে সেই দ্রব্যের উপযোগ সৃষ্টির ক্ষমতা থাকতে হবে। উপযোগ নেই এমন দ্রব্য বা সেবা মানুষ অর্থ দিয়ে কেনে না। উপযোগ হতে হলে প্রথমে কোনো কিছু উপযোগ হতে হলে তার অভাব পূরণের ক্ষমতা থাকতে হবে। যদি অভাব পূরণের ক্ষমতা না থাকে, তাহলে সেটিকে আমরা উপযোগ বলতে পারি না। উপযোগ সৃষ্টির ক্ষমতা থাকতে হবে। উপযোগ নেই এমন দ্রব্য বা সেবা মানুষ অর্থ দিয়ে কেনে না। যে জিনিসের মানুষের অভাব নেই, সেটি মানুষ কেন অর্থ দিয়ে কিনবে? স্বল্পতা, কোনো দ্রব্য সম্পদ হতে হলে তার পরিমাণ সীমিত হতে হবে। যেমন নদীর পানি, বাতাস প্রভৃতি প্রাকৃতিক উপাদান প্রচুর পরিমাণ পাওয়া যায়, তাই এগুলো সাধারণত সম্পদ নয়। অন্যদিকে জমি, গ্যাস, যন্ত্রপাতি ইত্যাদির চাহিদার তুলনায় সীমিত, তাই এগুলো সম্পদ। স্বল্পতা থাকতে হবে। যে কোনো কিছুই সম্পদ হতে হলে তাকে স্বল্পতা থাকতে হবে। যেমন নদীর পানি আমাদের কাছে প্রাচুর্যতা এর অনেক, এই জন্য এটা আমাদের কাছে সম্পদ নয়। আমরা ধরো আমাদের এখন বাজারে মাছ দরকার, মাছের স্বল্পতা আছে, সেই জন্য আমরা মাছ কেনার, মাছটা আমাদের কাছে এক প্রকার সম্পদ। বা জমি আমাদের খুবই কম, সেই জমি কিনতে গেলে আমাদেরকে অর্থ ব্যয় করতে হচ্ছে, এবং একই সাথে এই জমির সীমাবদ্ধতা আছে। এই জন্যই এটা সীমাবদ্ধতা বা স্বল্পতাই থাকা সম্পদের আরও একটি অন্যতম বৈশিষ্ট্য। দ্বিতীয়ত হচ্ছে হস্তান্তরযোগ্যতা। সম্পদের আরেকটি বৈশিষ্ট্য হলো এর হস্তান্তরযোগ্যতা। হস্তান্তরযোগ্য বলতে বোঝায় মালিকানা বদল করা যায়, অর্থাৎ যেই দ্রব্য মালিকানা বদল বা হস্তান্তর করা যায় তাই সম্পদ। কোনো একটা দ্রব্যকে বা অবস্তুগত দ্রব্যকে সম্পদ হতে হলে তার হস্তান্তরযোগ্যতা থাকতে হবে, অর্থাৎ মালিকানা পরিবর্তনের যে বিষয়টা আছে সেটা থাকতে হবে, না হলে হবে না। তারপর বাহ্যিকতা, যেই সকল দ্রব্য মানুষের অন্তর্গত গুণাবলী নয়, সেইগুলো অর্থনীতির ভাষায় সম্পদ। যেমন কোনো ব্যক্তির কম্পিউটার ব্যবহারের দক্ষতা বা শারীরিক সৌন্দর্যতাকে অর্থনীতিতে সম্পদ বলা যায় না। তবে আধুনিক অর্থনীতিতে জ্ঞান ও দক্ষতাকেও মানব সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। বাহ্যিকতার যে বিষয়টা আছে, যে বস্তুগত অন্তর্গত গুণাবলী নয়, সেইগুলো অর্থনীতির ভাষায় সম্পদ। যেই সকল দ্রব্য মানুষের অন্তর্গত গুণাবলী নয়, সেইগুলি অর্থনীতির ভাষায় সম্পদ। যেমন কোনো ব্যক্তির, তো আলোচনা করলাম। সম্পদের শ্রেণী বিভাগ নিয়ে আমরা এখন আলোচনা করব। উৎপত্তি বা উৎসের দিক থেকে সম্পদ তিন প্রকার। এক, প্রাকৃতিক সম্পদ। প্রকৃতি থেকে পাওয়া যায় এবং মানুষের প্রয়োজন মেটায় এমন সম্পদকে প্রাকৃতিক সম্পদ বলে, যেমন ভূমি, বনজ সম্পদ, নদ নদী ইত্যাদি। মানব সম্পদ, মানুষের বিভিন্ন প্রকার যোগ্যতা ও দক্ষতাকে মানবিক সম্পদ বলা হয়, যেমন শারীরিক যোগ্যতা, প্রতিভা, জ্ঞান, দক্ষতা, সাংগঠনিক ক্ষমতা ইত্যাদি। উৎপাদিত সম্পদ, প্রাকৃতিক ও মানব সম্পদের সাহায্যে যেই সকল উৎপাদিত সম্পদ
উৎপাদিত সম্পদ। উৎপাদিত সম্পদ প্রাকৃতিক ও মানবিক সম্পদের সাহায্যে যেই সম্পদ সৃষ্টি হয় তাকে উৎপাদিত সম্পদ বলে, যেমন কারখানা, যন্ত্রপাতি, কাঁচামাল, বাসস্থান, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ কেন্দ্র, খাদ্য ইত্যাদি। সম্পদের এই তিনটা শ্রেণীবিভাগ আমরা প্রধানত জানলাম। পরবর্তীতে দেখো বাংলাদেশের অর্থনৈতিক সম্পদের বিবরণ। কৃষি সম্পদ, খনিজ সম্পদ যেমন প্রাকৃতিক গ্যাস, চুনাপাথর, চীনামাটি, কয়লা, কঠিন শিলা, সিলিকা বালু, খনিজ তেল, তামা আরও ইত্যাদি আছে। বনজ সম্পদ যেমন সুন্দরবন, পার্বত্য চট্টগ্রাম বনভূমি, মধুপুর ও তাওয়াল বনভূমি, সিলেটের বনভূমি, দিনাজপুর ও রংপুরের বনভূমি। তারপর আছে বাণিজ্য সম্পদ, শক্তি সম্পদ, পানি সম্পদ ইত্যাদি আরও অনেক কিছু আছে। দ্রব্য। দ্রব্য বলতে আমরা সাধারণত শুধু বস্তুগত সম্পদকে বুঝে থাকি। মানুষের অভাব মেটাবার ক্ষমতা সম্পূর্ণ বস্তুগত সব জিনিসকে আমরা দ্রব্য বলে থাকি। অর্থাৎ যেই জিনিসের উপযোগ আছে অর্থনীতিতে তাই দ্রব্য। যেই জিনিসের উপযোগ আছে অর্থাৎ অভাব পূরণ করার ক্ষমতা আছে তাই দ্রব্য। কোনো একটা জিনিস যখন বস্তুগতভাবে আমরা দৃশ্যমান দেখছি তাকে আমরা দ্রব্য বলি, এবং এর সাথে তার অভাব পূরণের ক্ষমতাও থাকতে হবে। অবাধলভ্য দ্রব্য, অর্থনৈতিক দ্রব্য, ভোগ্য দ্রব্য, স্থায়ী ভোগদ্রব্য, মধ্যবর্তী দ্রব্য, চূড়ান্ত দ্রব্য, মূলধনী দ্রব্য, পণ্য। সুযোগ ব্যয় ও চয়ন। সুযোগ ব্যয় অর্থনীতির খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। চলো আমরা এখন এটা শিখব। সুযোগ ব্যয় কোনো একটি বিকল্প নির্বাচন করার জন্য যেই সর্বোত্তম বিকল্পটি ত্যাগ করতে হয় সেটি সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট। সুযোগ ব্যয় মূলত এমন একটি কনসেপ্ট যে সুযোগ ব্যয় এমন একটি জিনিস, মনে করো তোমার কাছে 100 টাকা আছে, তুমি এই 100 টাকা দিয়ে চাইলে আজকে ভালো একটা দোকান থেকে বিরিয়ানি খেতে পারো অথবা বই কিনতে পারো। এখন তুমি যদি বিরিয়ানি খাও তাহলে তোমাকে বই কেনার যে সুযোগটি সেটি ছেড়ে দিতে হবে, আর যদি বই কিনো তাহলে সেই বিরিয়ানি খাওয়ার সুযোগটি তোমাকে ছেড়ে দিতে হবে। অর্থাৎ একটা চয়েস করতে গিয়ে বা একটা নির্বাচন করতে গিয়ে যে অপর আরেকটিকে ছেড়ে দিতে হচ্ছে সেটি সেই আরেকটির সুযোগ ব্যয় বলা হয়। সাধারণত নানানবিধ সুযোগের মধ্যে সর্বোত্তম সুযোগ ব্যয়টিকেই অর্থনীতির সুযোগ ব্যয় হিসেবে গ্রহণ করা হয়। চয়ন অর্থনীতিতে সম্পদের স্বল্পতার কারণে নির্বাচন করতে হয় এবং ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সম্পদের ব্যবহার নির্বাচন করতে হয়। নির্বাচন করার যে বিষয়টি রয়েছে সেটিই হচ্ছে চয়ন। চয়ন শব্দের অর্থ হলো অনেকগুলো থেকে সেরা জিনিস বেছে নেওয়া, সংগ্রহ করা, সংকলন বা আরোহণ করা। এটি সাধারণত কোনো কিছু নির্বাচন বা বাছাই করার প্রক্রিয়াকে বোঝায়। অর্থাৎ অনেকগুলো বিকল্প জিনিস থেকে একটি সর্বোত্তম বা কয়েকটি সর্বোত্তম কিছুকে নির্বাচন করা বা বাছাই করাকেই চয়ন বলে। তোমাদের বইয়ে যেই ছকটি দেওয়া ছিল সুযোগ ব্যয়ের, সেই সারণী তোমাদের বইতে যে সারণীটি দেওয়া ছিল, সারণী 1 উৎপাদন সম্ভাবনা, সেই সম্ভাবনা মতোই আমি 4টি অঙ্কন করেছি। এই 4টিতে দেখো সমাবেশ যখন ক তখন দান 0, পাঠ 15, সেই ক্ষেত্রে 1 মিলিয়ন দানের সুযোগ ব্যয় 0। খতে দান 1, পাঠ 14, সেই ক্ষেত্রে 1 মিলিয়ন দানের সুযোগ ব্যয় 1। গতে 2, 12, এখানে দানের সুযোগ ব্যয় 2। এভাবে ছকটি দেওয়া আছে। এর মাধ্যমে আমি চিত্রটি অঙ্কন করছি। দেখো চিত্রটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। চিত্র অঙ্কন করলে পরীক্ষায় নাম্বারও ভালো পাওয়া যায়। আমি রাফলি অঙ্কন করছি, তোমরা চেষ্টা করবে স্কেল দিয়ে অঙ্কন করার জন্য। দেখো এখানে ভূমি অক্ষে আছে দান, সব মিলিটনে আছে। কি ভূমি অক্ষে x, লম্ব অক্ষে y। এটা সবসময় মনে রাখবে চিত্র আঁকার ক্ষেত্রে, ভূমি অক্ষে x এবং লম্ব অক্ষে y। আমরা ভূমি অক্ষে দিয়েছি দান আর লম্ব অক্ষে দিয়েছি পাঠ।
পাটের ইটা ছক থেকে নিয়ে নিচ্ছি। দেখো, এটার স্কেল দিয়ে তোমরা করে নিবে, আমি নর্মালি ধরে নিচ্ছি 3, 5, 9, 12, 15, 14 আছে এখানে। ভূমি অক্ষে দেখো 1, 2, 3, 4, 5। দেখো আমরা ছকটা অঙ্কন করি। এখানে ছকে দেখো শূন্যতে ছিল 15, তারপর একে দান যখন 1 পাট তখন 14, দান যখন 2 পাট তখন 12, দান যখন 3 পাট তখন 9, দান যখন 4 পাট তখন 5, দান যখন 5 পাট তখন 0। এটাকে আমরা যোগ করে দিই, চলো। এটাকে যোগ করার মাধ্যমে যে রেখাটি পাচ্ছি এটি মূলত হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তোমরা স্কেল দিয়ে অঙ্কন করলে আরো অনেক সুন্দর হবে জিনিসটা। চিত্রটির প্রত্যেকটা বিন্দুতে এক একটা করে দিয়ে দাও, যেমন এখানে দেওয়া আছে ক, খ, গ, ক, খ, ম, চ। এটা তোমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। চিত্র 1, উৎপাদন সম্ভাবনা রেখা। চিত্রের একটু ব্যাখ্যা দিচ্ছি, চিত্রে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে, অল্প একটু করে দিয়ে দিবে। উপরের চিত্রে ক থেকে চ রেখাটি উৎপাদন সম্ভাবনা রেখা। রেখাটির এ বিন্দু থেকে অন্য বিন্দুতে গেলে একটি দ্রব্যের উৎপাদন বাড়াতে গেলে আরেকটি দ্রব্যের উৎপাদন কমাতে হয়। যেমন গ বিন্দু থেকে গহবিন্দুতে গেলে ধানের উৎপাদন 1 একক বাড়ালে পাটের উৎপাদন 3 একক হ্রাস পায়। অর্থাৎ ক থেকে যদি গহতে যাও, অর্থাৎ এই ধান যদি তুমি 1 একক বাড়াতে চাও তাহলে তোমাকে পাট উৎপাদনের 3 একক হ্রাস করতে হচ্ছে। এই যে 1 একক ধান উৎপাদন করতে গিয়ে তোমাকে 3 একক পাট উৎপাদন হ্রাস করতে হচ্ছে। এই বিষয়টাকে বলা হয় মূলত সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়ের মাধ্যমে, উৎপাদন রেখার মাধ্যমে আমরা সুযোগ ব্যয় বর্ণনা করলাম। ধন্যবাদ। আয়, সঞ্চয় ও বিনিয়োগ। আয় উৎপাদনের কোনো উপকরণ ব্যবহারের জন্য উৎপাদক বা তার মালিক নির্দিষ্ট সময়ে যেই অর্থ প্রদান করা হয় তাকেই আয় বলে। উৎপাদনের কোনো উপকরণ ব্যবহার করার জন্য উৎপাদক বা তার মালিককে নির্দিষ্ট সময়ে যে অর্থ ব্যয় করতে হয়, অর্থাৎ কোনো একটা ফার্মে যখন কোনো কিছু উৎপাদন করা হয় সেই সময় উপকরণে ব্যবহৃত উৎপাদক, শ্রমিক, অর্থাৎ উৎপাদনের সাথে সংশ্লিষ্ট সকলকে যেই আয় বন্টন করে দেওয়া হয় বা তাদের শ্রমের বিনিময়ে যেই অর্থমূল্যটি তাদেরকে দেওয়া হয় তাকেই আয় বলা হয়। মূলধনের ব্যবহারের জন্য মূলধনের মালিককে যেই সুদ দেওয়া হয় তাকে সুদ বলে। উদ্যোক্তার সংগঠন ও ঝুঁকি গ্রহণের জন্য যেই আয় পাওয়া যায় সেটিকে মুনাফা বলে। শ্রমের জন্য প্রাপ্ত আয়কে মজুরি বলে। জমির জন্য প্রাপ্ত আয়কে খাজনা বলে। সঞ্চয়, মানুষ আয় করে ভোগ করার জন্য, ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমান আয়ের পুরোটা ভোগ করে না। আয়ের একটি অংশ থেকে সে ভবিষ্যতের জন্য জমা রাখে, এই জমা রাখা অংশকে সঞ্চয় বলে। সঞ্চয় এমন একটি জিনিস, মানুষ ভবিষ্যতের কথা চিন্তা করে ভবিষ্যতের বিপদ,
ভবিষ্যতের চিকিৎসা, ভবিষ্যতের দুর্দিনের কথা বা ভবিষ্যতের নিরাপত্তার কথা চিন্তা করে মানুষ সঞ্চয় করে। আজ যা মানুষ আয় করছে তার একটি অংশ মানুষ ভবিষ্যতের জন্য সঞ্চয় করে, তার পুরোটাই মানুষ ভোগ করে না। সঞ্চয় সমীকরণটি হলো S = y - c, যখন y বড় হয় এবং c ছোট হয়। এখানে S হচ্ছে সঞ্চয়, y হচ্ছে আয়, c হচ্ছে ভোগ। ব্যক্তির সঞ্চয় নির্ভর করে ভবিষ্যৎ আয়ের পরিমাণ, পারিবারিক নির্ভরশীলতা, দৃষ্টিভঙ্গি, সামাজিক নিরাপত্তা এবং সুদের হারের ওপর। আয় অনেক ক্ষেত্রেই সুদের হারের ওপর নির্ভর করে থাকে, সামাজিক নিরাপত্তার উপর নির্ভর করে, পারিবারিক নির্ভরশীলতার উপর নির্ভর করে, দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে এবং ভবিষ্যতে তার আয়ের সম্ভাবনার উপরও নির্ভর করে। বিনিয়োগ। মানুষ আয় থেকে সঞ্চয় করে। সঞ্চিত অর্থ যখন উৎপাদন বৃদ্ধির কাজে ব্যবহৃত হয় তখন তাকে বিনিয়োগ বলে। মানুষের যে সঞ্চিত অর্থ একটি বিশাল অংশ মানুষ আয় থেকে সঞ্চয় করে। সঞ্চিত অর্থ যখন উৎপাদন কাজে ব্যবহৃত হয় তখন সেটি বিনিয়োগ পরিণত হয়। বিনিয়োগের মাধ্যমে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটে। অর্থনৈতিক উন্নয়ন ঘটার জন্য বিনিয়োগ খুবই গুরুত্বপূর্ণ একটি ধারণা। বিনিয়োগ ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। বিনিয়োগ ছাড়া অর্থনীতির পরিসর বৃহৎ হয় না, ব্যবসা বাণিজ্য সংগঠিত হয় না, বেকারত্ব কমে না, কর্মসংস্থানও সৃষ্টি হয় না। অর্থনৈতিক কার্যাবলী ও অ-অর্থনৈতিক কার্যাবলী। বেঁচে থাকার জন্য মানুষ নানানবিধ কাজ করে। এইসব কাজের মূল লক্ষ্য হলো জীবিকা সম্পন্ন করা। জীবিকার জন্য কেউ কৃষিকাজ করে, কেউ চাকরি বা কেউ ব্যবসা করে। জীবিকা নির্বাহের পাশাপাশি মানুষ খেলাধুলা, বিনোদন ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকে। আবার অনেকে সমাজসেবামূলক কাজেও অংশগ্রহণ করে। এদের সকল কাজকে আমরা অর্থনৈতিক কাজ বলি না। উপরের এই কার্যাবলীকে আমরা দুই ভাগে ভাগ করি। অর্থনৈতিক কার্যাবলী। মানুষ জীবিকা নির্বাহের জন্য যেই কার্যাবলী করে তাকে অর্থনৈতিক কার্যাবলী বলে। অর্থনৈতিক কার্যাবলীর মাধ্যমে মানুষ অর্থ উপার্জন করে এবং জীবন ধারণের জন্য তা ব্যয় করে। অর্থনৈতিক কার্যাবলী। যেই কার্যাবলীর মাধ্যমে অর্থ উপার্জন হয় না এবং তা জীবন ধারণের জন্য ব্যয় করা যায় না তাকে অর্থনৈতিক কার্যাবলী বলে। এই ধরনের কার্যাবলী মানুষের চাহিদা পূরণ করলেও অর্থ উপার্জনের ভূমিকা রাখে না। অর্থাৎ জীবিকা নির্বাহের জন্য আমরা অর্থ উপার্জনের জন্য যে কাজগুলো করে থাকি সেগুলো হচ্ছে আমাদের অর্থনৈতিক কার্যাবলী, এবং অর্থনৈতিক অর্থাৎ অর্থ উপার্জন ব্যতীত আমরা যে কাজগুলো করে থাকি সেগুলোকে অর্থনৈতিক কার্যাবলী বলে থাকে। বাংলাদেশে অর্থনৈতিক কার্যাবলী। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ। এই দেশের অর্থনীতি 3 খাতের ওপর নির্ভরশীল: কৃষি, শিল্প এবং সেবা। বর্তমানে জাতীয় আয়ে শিল্প ও সেবা খাতের অবদান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। জাতীয় আয়ে কৃষির অবদান ক্রমশ হ্রাস পাচ্ছে। কৃষি সংশ্লিষ্ট অর্থনৈতিক কার্যাবলী। বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের প্রধান উৎস কৃষি। এদেশের জনসংখ্যার প্রায় 50% প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। কৃষি খাতে অন্তর্ভুক্ত কাজের মধ্যে রয়েছে ধান, পাট, গম, ভুট্টা চাষ, পানির সেচ, সার প্রয়োগ, কৃষি যন্ত্রপাতি ব্যবহার, ফল চাষ, মাছ চাষ, মাছ ধরা, মাছ বিক্রয়, গবাদি পশুপালন, বিভিন্ন ধরনের উদ্যানত ও খাদ্য উৎপাদন ও বিপণন কার্যক্রম। কৃষি সংশ্লিষ্ট কার্যক্রমে আমাদের দেশের 50% মানুষ এখনও কৃষির ওপর নির্ভরশীল। শিল্প সংশ্লিষ্ট অর্থনৈতিক কাজ। শিল্প সংশ্লিষ্ট অর্থনৈতিক কাজ। কৃষির পাশাপাশি এই দেশের মানুষের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত হলো শিল্প। পোশাক শিল্প, চিনি শিল্প, চামড়া ও জুতা শিল্প, কাগজ শিল্প, ঔষধ শিল্প, খাদ্য প্রক্রিয়াজাত শিল্প, ইস্পাত শিল্প, ইলেকট্রনিক শিল্প ইত্যাদি। এই সকল শিল্পের বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ পায়। এছাড়াও ক্ষুদ্র ও কুটির শিল্প, তাঁত শিল্প, মৃৎশিল্প, বাঁশ বেত ইত্যাদির মাধ্যমেও জীবিকা নির্বাহ করে।
কৃষি সংশ্লিষ্ট শিল্প, কৃষি সংশ্লিষ্ট অর্থনৈতিক কার্যাবলী, শিল্প সংশ্লিষ্ট অর্থনৈতিক কার্যাবলী, এই দুইটি জিনিসই বর্তমানে অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে মানুষের অর্থনৈতিক কার্যাবলী বিভিন্ন ধরনের। প্রতি বছর জনসংখ্যার বৃদ্ধি ও প্রযুক্তির অগ্রগতির কারণে এদেশে নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে। এখন যেমন প্রযুক্তিগতভাবে আমাদের অনেক কাজের সৃষ্টি হয়েছে, আউটসোর্সিংয়ের মাধ্যমে এখন অনেকেই বিদেশ থেকে আয় করতে পারছে এবং অনেকে মাল্টিন্যাশনাল অনেক কোম্পানিতে কাজ করছে। এই ছিল আমাদের পাঠ্য বই অনুযায়ী আমাদের যেই স্লাইডের মাধ্যমে পাঠদান সূচি ছিল। দ্বিতীয় অধ্যায়ের জন্য এতটুকুই। আমি ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটি অধ্যায় শেষ করব। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে।